সালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের লাইভ সেশনে। প্রথম খবরটি হলো ভারত এবং পাকিস্তান নিউক্লিয়ার অ্যাটাকের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেল। মাঝখানে দাঁড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ভারতকে কোণঠাসা করতে 50% শুল্কের বোঝা চাপিয়ে নতুন করে ভারত আমেরিকার সম্পর্কে ফাটল ধরালো ট্রাম্প। ঝুঁকে পড়ছে ভারত সবচেয়ে বড় শত্রু চীনের কাছে। মার্কিন ডলারের পতনে কাজ করছে তিনটি দেশ। পাশাপাশি পাকিস্তানের বিভিন্ন শহরে 144 ধারা এবং কারফিউ বহাল করেছে আসিফ মনির সরকার। ইমরানের জন্য কি বার্তা আসছে? অন্যদিকে আসিফ মনির ব্যাপক চাপে রয়েছেন। দর্শক, বিকেলের এই লাইভ সেশনে আবারও শুভেচ্ছা। আশা করি আমাদের সঙ্গে পুরো ভিডিওতে থাকবেন আপনারা। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, আসছে 31 অর্থাৎ আগস্টের 31 তারিখ চীন সফরে যাবেন নরেন্দ্র মোদী। 2018 সালের পর প্রায় 7 বছর পর হঠাৎ নরেন্দ্র মোদী চীনে পা রাখছেন কেন? এই গল্পটা একটু ভিন্ন। অর্থাৎ যখন বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারতকে বাণিজ্যিক যুদ্ধের অফার করে বসেছে, তখন ভারতের সামনে আর কোনো পথ খোলা নেই। যখন মার্কিন নির্বাচন হচ্ছিল, তখন বিজেপি যারা ভারতে বসবাস করেন বা নরেন্দ্র মোদী তার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বেশ সোচ্চার ছিলেন, এবং বাংলাদেশিরাও আতঙ্কে ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বন্ধুত্ব, এতে করে যদি ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায় জো বাইডেনের বদলে, সেক্ষেত্রে শেখ হাসিনার রাস্তাটা আরো প্রসারিত হয়ে যাবে, শেখ হাসিনার ক্ষমতা আরো দীর্ঘায়ু হবে। এটি ছিল বাংলাদেশের প্রেডিকশন। পরবর্তী কি হলো? ডোনাল্ড ট্রাম্প আসলেন, আমরা দেখলাম অনেক কিছু ঘটে গেল, কিন্তু সেই বন্ধুত্বের মধ্যে ফাটলের দৃশ্যটি সবচেয়ে বড় আকার ধারণ করলো যখন মিস্টার নরেন্দ্র মোদী আমেরিকায় গেলেন এবং ভারত বাংলাদেশ ইস্যুতে তিনি নতুন করে কিছু খেলা খেলতে গেলেন। অর্থাৎ ইউনুস তখন ক্ষমতায় বসে পড়েছে আর হাসিনা তখন আউট। এই ক্ষেত্রে আসলে কি হবে? ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, পলিটিশিয়ান ঠিক আছে, কিন্তু ব্যবসায়ী। তিনি রাষ্ট্রের উন্নয়নে বা তার দেশের সিটিজেনদের উন্নয়নে তিনি এমন কোনো কাজ নেই যেটা করতে পারেন না। তার প্রমাণ পৃথিবীর বহু দেশের উপর তার ট্যারিফ যোগ করে, শুল্ক যোগ করার এই নীতিটি। কোনো কোনো দেশের উপর 100%, 200%, কোনো দেশের উপর 20%, 50%, 80%, মানে ভয়াবহ ট্যারিফ যোগ করছেন। তো হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প চটে গেলেন নরেন্দ্র মোদীর উপর। তিনি বললেন যে ইউক্রেন ইস্যুতে তুমি দেখছো না যে রাশিয়ানরা ইউক্রেনে কিভাবে মানুষ মারছে? তুমি রাশিয়ার থেকে তেল কিনছো কেন? তুমি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করো। নরেন্দ্র মোদী বলে দিলেন, আমি অল্প টাকা মানে সস্তায় রাশিয়া থেকে তেল পাই এবং আমার দেশের কৃষিকাজ, বিদ্যুৎ কেন্দ্র বা আমার দেশের প্রয়োজনে আমি এই তেলটি ব্যবহার করি, কারণ যেই তেল আমি যেই টাকায় পাই এটা আমাদের মতো একটা গরিব দেশের জন্য এই রেটটা আমাদের জন্য প্রযোজ্য। এখন আমি অন্য দেশ থেকে তো চড়া মূল্যে নিতে পারবো না। বললো যে না, তুমি নিতে পারো না, তুমি নেওয়া বন্ধ করো, নতুবা তোমাকে আমি ট্যারিফ দিব এবং স্যাংশন দেব। নরেন্দ্র মোদী বললেন, তুমিও তো রাশিয়া থেকে তেল নিচ্ছ, গ্যাস নিচ্ছ, তারপর ইলেকট্রিক গাড়ির জন্য জ্বালানি নিচ্ছ, তোমার বন্ধুরা, ইউরোপের বন্ধুরা রাশিয়া থেকে গ্যাস নিচ্ছে, আদার্স অনেক কিছু নিচ্ছে। তোমার ক্ষেত্রে সমস্যা নেই, তুমি যুদ্ধ করছো, তোমার থেকে তুমি নিচ্ছ, রাশিয়া তোমার শত্রু না, আমি কেন নেব না? চটে গেলেন ডোনাল্ড ট্রাম্প। কি এত বড় কথা! বনের বাঘের সাথে গলা উঁচু করে কথা দিয়ে দিলেন 50% ট্যারিফ। নরেন্দ্র মোদীর দেশ ট্যারিফের বোঝা ঘাড়ে নিয়ে নুয়ে পড়লেন। কি করবেন কি করবেন? মাঝখান থেকে হাত বাড়িয়ে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কারণ তিনি দেখলেন ভারতের মতো বিশাল দেশ তেল যদি না নেয় বিপদে পড়ে যাবে রাশিয়া, কারণ রাশিয়া ইরানের উপর হিউজ স্যাংশন দিয়ে রেখেছে আমেরিকানরা। তো একটা ভারতের মতো বড় দেশের বিশাল জনগোষ্ঠীর দেশ যদি পাশ থেকে সরে যায় রাশিয়ার ক্ষতি। রাশিয়া কি করলো? শক্ত করে ধরলো নরেন্দ্র মোদীর হাত, বলল আসো তুমি আমি আর তোমার শত্রু চীনকে দিয়ে আমরা একটা মিত্রতা তৈরি করি, একটা গ্রুপ তৈরি করি, নাম দেই RIC। অর্থাৎ RIC ভারত, চীন, রাশিয়ার একটা গ্রুপ। এরা গ্লোবাল বর্ডারকে কন্ট্রোল করবে নিজেদের মতো করে, গ্লোবাল ট্রেডকে কন্ট্রোল করবে, প্রয়োজনে সামরিক অ্যালায়েন্স তৈরি করবে। ব্রিক্সে এই দেশগুলো রয়েছে, ব্রিক্সের মাধ্যমে তারা একটা মুদ্রা তৈরি করবে, অর্থাৎ ডলারের এগেনস্টে নিজের একটা মুদ্রা তৈরি করবে। চীনের সাথে কেনার ক্ষেত্রে ইউএন ব্যবহার করবে, রাশিয়ার ক্ষেত্রে রুবেল ব্যবহার করবে, ভারতের ক্ষেত্রে রুপি ব্যবহার করবে, অথবা ব্রিক্স তারা নিজস্ব একটা মুদ্রা তৈরি করবে যেটা ডলারের এগেনস্টে হবে, এতে করে বিশ্ববাজারে ডলার পড়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছেন সবকিছু, গেলেন আরো চলে, বললেন তুমি যদি রাশিয়া থেকে ফার্দার আরো তেল নাও তাহলে স্যাংশন আসছে, তোমার দেশের নাগরিকদের ঘাট ধরে ফেরত পাঠাবো, এবং যারা বড় বড় কোম্পানিতে চাকরি করে ভারতীয় IT সেক্টরের বা আরো বিভিন্ন ক্ষেত্রে, এদের একজনকেও দেশে রাখবো না এবং ভিসা দেওয়া বন্ধ করবো। ভারত বসে গেল যোগ বিয়োগ করতে, তাদের আমেরিকা থেকে যে রেমিটেন্স আসে এটা কত %। এই যোগ বিয়োগ করে ভারত পলিটিক্যালি তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করলো, তারা পা দিচ্ছে এখন চীন রাশিয়ার বলয়। রাশিয়ার মাধ্যমে চীন ভারতে কিছু বার্তা দিল, ওকে তুমি যদি আমার ইউয়ানে তোমার রিজার্ভ ভরতে পারো, তুমি যদি আমাদের এই বলয়ে আসো, এই বন্ধুত্ব ছেড়ে হাত ছেড়ে দিয়ে আমেরিকানদের, তাহলে আসো সীমান্তে তোমাকে আমি আর চাপ দেব না, তোমাকে এই ক্ষেত্রে আমি সুযোগ দেব, তোমাকে আন্তর্জাতিকভাবে যে চাপে রেখেছি সেই চাপ থেকে মুক্তি দেব, অর্থাৎ সামরিক, বাণিজ্যিক, আদার্স। ভারত বিষয়টাকে লুফে নিল। আর তাই 31 আগস্ট নরেন্দ্র মোদী 7 বছর পর চীনে পা রাখতে যাচ্ছে এই অ্যালায়েন্সটি তৈরি হওয়ার ফলে। এখন আমেরিকা তার ইউরোপের মিত্রদের বলল ভারত তো কথা শুনছে না, বেয়াদবি করছে, ও তো আমার শত্রুর ঘরে ঢুকে যাচ্ছে। ইউরোপ বলছে ভারত যদি চীন রাশিয়ার সাথে মিত্রতা বন্ধ না করে বা ওই অ্যালায়েন্সে চলে যায় তাহলে ইউরোপও ভারতকে স্যাংশন দেবে, ট্যারিফ দেবে। বোঝেন ঠেলা। নরেন্দ্র মোদী এখন কি করবে? ভারত তার মাল যদি বেচতে না পারে, আবার সস্তায় কিনতে না পারে, ভারত তো চাপে পড়ে যাবে, কারণ ভারতের বাজার ইউরোপ আমেরিকায় বিশাল বাজার, এই বাজারটা বন্ধ হয়ে যাবে। ভারত কি করবে বলেন? উপায় তো নেই, গরিব দেশ না ভারত, বড় দেশ হতে পারে কিন্তু গরিব তো। আমেরিকার মিত্ররা, বন্ধুরা মানে ইউরোপ ভারতকে গোপনে বার্তা দিয়ে দিল যে আমরাও তোমাকে ট্যারিফের মধ্যে ফেলবো, কত % সেটা বলেন, প্রয়োজনে আমরা স্যাংশনও দেব। এই পরিস্থিতিতে চীন, ভারত, রাশিয়া তারা সামরিক অ্যালায়েন্স, অর্থনৈতিক জোট, বাণিজ্যিক জোট, এই বিষয়গুলো নিয়ে এখন একটা সামনে নতুন পথ খোলার জন্য RIC গ্রুপকে অ্যাক্টিভ করে পুনরায় গ্লোবাল বর্ডারকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তারা বলছে আমাদের স্টক মানে এই 3টে দেশের ধারাবাহিক কয়েকদিন ধরে দেখেন স্টক মার্কেটের পতন, দর পতন হয়ে গেছে, ধামধাম করে তাদের শেয়ার বাজার পড়ে গেছে। তো গ্লোবাল ট্রেডকে এখন নিয়ন্ত্রণ করতে চায় এই 3টি দেশ তাদের মতো করে, আর এটা হবে আমেরিকার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। এখন সুর কি নরেন্দ্র মোদী নরম করবে না ডোনাল্ড ট্রাম্প নরম করবে, এটার সময়ের আলোকে বোঝা যাবে। কিন্তু ট্রাম্প সুর নরম করবে বলে মনে হয় না। নরেন্দ্র মোদী তার এই চ্যালেঞ্জ মোকাবেলায় কোথায় গিয়ে দাঁড়াবে, ভারতের অবস্থা কি হবে, সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে। ইতিমধ্যে আমেরিকা ভারতের বেশ কয়েকজন ব্যবসায়ীর উপর চড়াও হয়েছে। এর মধ্যে নরেন্দ্র মোদীর বন্ধু বা বিজেপির অর্থনৈতিক ফান্ডের যিনি প্রকৃত কি বলবো মূল অর্থনৈতিক ফান্ড যার হাতে, আম্বানি, আরেকজন হলো কি জানি না, এই 2 আম্বানি আর আদভানি নাকি তাদের উপরে চড়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প।
রিলায়েন্সের মালিক তিনি ইতিমধ্যে একটি বহুজাতিক কোম্পানি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, যার সাথে নরেন্দ্র মোদীর সবচেয়ে ভালো সম্পৃক্ততা। তো এই আম্বানিকে এবার রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে আমেরিকা। পাশাপাশি বলেছে তিনি অনেকগুলো অনৈতিক কাজ করেছেন, মানে নরেন্দ্র মোদীকে দুর্বল করতে তার ব্যবসায়িক পার্টনারগুলোকে, বিজেপিকে যারা অর্থায়ন করে তাদেরকে এবার টার্গেট করেছে ডোনাল্ড ট্রাম্প। এবং মার্কিন গোয়েন্দা সেক্টরগুলো তাদের এগেনস্টে সকল তথ্য উপাত্ত নিয়ে হাজির হচ্ছে। আশা করা যাচ্ছে বিজেপিকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করার জন্য এবার চড়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে নরেন্দ্র মোদীর রাজনীতির ইতি ঘটতে পারে, কারণ বিপরীত থেকে রাহুল গান্ধী, কংগ্রেস এবার মানে বিরোধী দল, তারাও উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদীর পতনে। এবং তারা নরেন্দ্র মোদী বা আম্বানি, আদবানি বা যারা রয়েছেন তাদের দুর্নীতির ফিরিস্তিগুলো আমেরিকান গোয়েন্দারা এবার লাশ করা শুরু করেছে। আর এতে করে ভারতের বিরোধী দলদের হাতে কার্ড চলে এসছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কার্ড। এবার নরেন্দ্র মোদী বড় রকম মাইকে চিপায় পড়তে যাচ্ছে। দর্শক, দ্বিতীয় ব্রেকিং খবরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ এর একটি রিপোর্ট বলছে যে ভারত পাকিস্তানের যে যুদ্ধটি হয়েছিল, এই যুদ্ধে যখন অপারেশন সিঁদুরের মুখোমুখি হয়ে পাকিস্তান তাদের 6টি যুদ্ধ বিমানকে ধ্বংস করে দেয়, তখন ভারত তার সেনাবাহিনীকে পাকিস্তানে নিউক্লিয়ার অ্যাটাকের অর্ডার করে। কে বলছে? মার্কিন সিআইএ এর রিপোর্ট। অর্থাৎ যখন পাকিস্তান এক ঝটকায় ভারতের 6টি যুদ্ধ বিমান, এর মধ্যে 3 থেকে 4টি রাফায়েল ধ্বংস করে দেয়, S-400 এর ব্যাটারিকে উড়িয়ে দেয়, তাদের ব্রাহ্মস মিসাইল স্টোরেজকে ধ্বংস করে দেয়, বেশ ভেতরে ঢুকে, ভারতের ভেতরে ঢুকে কয়েকটি সেনা ঘাঁটিকে ধ্বংস করে দেয়, তখন তারা নিউক্লিয়ার অ্যাটাকে, অর্থাৎ পাকিস্তানের নিউক্লিয়ার অ্যাটাকের প্রস্তুতি নেয়। এই তথ্যটি চলে যায় সিআইএ এর হাতে। তখন মিস্টার ট্রাম্প পাকিস্তানকে এই বিষয় অ্যালার্ট করেন। আসিম মনির এবং শাহবাজ শরীফের মধ্যে কথা হয়, তারাও তাদের কি বলে পারমাণবিক বোমাগুলো ভারতের দিকে টার্গেট করে ইনস্টল করতে শুরু করে দেয়। সিআইএ যখন দেখলো যে ভারত এবং পাকিস্তান একে অপরই পারমাণবিক আক্রমণের জন্য একদম প্রস্তুত, শুধু এটা সুইচ টেপা বাদ, তখন জয়শঙ্কর এবং আরো কজন তারা এই বিষয়টি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানে যে ভারত অ্যাটাক করার সঙ্গে সঙ্গে পাকিস্তান একযোগে অ্যাটাক করবে। এবং পাকিস্তানের টার্গেট হচ্ছে দিল্লি, মানে মূল যে নরেন্দ্র মোদী শুধু যেখানে থাকেন আর কি, সেই জায়গাটি তাদের গুরুত্বপূর্ণ স্থাপনা, যে জায়গাগুলোতে পাকিস্তান তাদের পারমাণবিক সেট করেছে। তখন নরেন্দ্র মোদী ট্রাম্পকে বলেন যে তাহলে আপনি যুদ্ধবিরতি ঘটান, অর্থাৎ আপনি সিজফায়ারের দিকে নিয়ে যান। এরপর নরেন্দ্র মোদীর এই দাবির পরিপ্রেক্ষিতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি করেন। বিষয়টা হলো যে পাকিস্তান যখন তাদেরকে এক ঝাটকায় এত বড় ধাক্কা দেয়, তখন নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন যে আমার রাজনীতি শেষ, কারণ এই যুদ্ধে আমরা পরাজিত হয়ে গেছি, বাঁচার উপায় হলো নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার তো শুধু ভারতের না, পাকিস্তানের হাতেও আছে। পাকিস্তান, ওরা মনে করেছিল যে প্রথমে ওরা ধাক্কাটা দেবে, কিন্তু পরক্ষণে সিআইএ যখন ওদের জানায় যে না, ভারত যে নিউক্লিয়ার স্টার্ট করে বসে আছে, মানে তাক করে বসে আছে, এটা পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই আগে জেনে গেছে, এবং তারাও তাদের পারমাণবিক সেট করে বসে আছে। অর্থাৎ ভারত সুইচ টেপার সঙ্গে সঙ্গে, সেই পারমাণবিক আকাশে ওঠার সঙ্গে সঙ্গে রাডার সিস্টেম তাদেরকে বা স্যাটেলাইট তাদের মেসেজ দেওয়ার সঙ্গে সঙ্গে একযোগে পাকিস্তানও তাদের পারমাণবিক অ্যাটাক করবে, এই ঘোষণা এসেছিল। তো ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় অবশেষে দেশ দুটি পারমাণবিক আক্রমণ থেকে বেঁচে যায়। দর্শক, তৃতীয় ব্রেকিং খবর হলো 5 আগস্ট ইমরান খানের 2 বছর হয় জেল জীবনের, এবং এই দিনটিতে পুরো পাকিস্তানের জাতি নেমে আসে ইমরান খানের মুক্তির জন্য। বলা হচ্ছে সরকারের গণমাধ্যম বা পাকিস্তানের মানে যতগুলো মিডিয়া আছে, মিডিয়া এই কভারেজ দেওয়া নিষিদ্ধ ছিল, অর্থাৎ সেনাবাহিনী প্রত্যেকটা মিডিয়াকে সেন্সরশিপের মধ্যে আটকে ফেলে এবং অধিকাংশ গণমাধ্যম এই ফুটেজগুলো দেখাতে পারে না।
কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, বিবিসি, সিএনএন, রয়টার্স, এপি, ডিডব্লিউ এরকম যা আছে প্রত্যেকেই বড় আকারে দেখিয়েছে। এরপর বলা হচ্ছে যে পিটিএর উপর ব্যাপক দমনপীড়ন চালায় সরকারি বাহিনী এবং লাহোর থেকে শত শত পিটিএ কর্মীকে গ্রেফতার করে। খাইবার পাখতুনখোয়ায় তো পিটিএ সরকার আছে, কিন্তু সিন্ধু, করাচি থেকেও প্রচুর গ্রেফতার হয়। বালুচিস্তান, গিলগিট বালুচিস্তান, আজাদ কাশ্মীর, শিয়ালকোট, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, পেশোয়ার, লাহোর প্রত্যেকটা জায়গাতে ব্যাপক অ্যাকশনে যায় পুলিশ। এরপর পিটিএ সরকার পতনের দিকে মুভ করে। তারপর বিভিন্ন শহরে 144 ধারা এবং কারফিউ বহাল করে প্রশাসন। তারপরও পিটিএ কে কন্ট্রোল করতে পারে না। এই বার্তাটা চলে গেছে ইমরান খানের কাছে। ইমরান খান তার এক টুইট বার্তায় বলে দিয়েছেন, মানে এই ঘটনার পরপরই ইমরান খান আডিয়ালা জেলে বসে একটা টুইট করে। সেই টুইটে তিনি বলে দিয়েছেন তার জনগণ তার ডাকে আজাদি হাকিকির জন্য যে নেমে এসেছে, মুক্তির জন্য যে নেমে এসছে, তাদেরকে স্বাগত জানান। তিনি বলেছেন যে পাকিস্তানে চলছে আসিম ল, এই আসিম মনিরের এই লকে পাকিস্তানের জাতি গ্রহণ করবে না এবং এটাকে যে কোনো ভাবে এই লকে পাকিস্তানের রাষ্ট্র কাঠামো থেকে দূর করতে হবে। যদি পাকিস্তানিরা এই সময়টিতে আসিম লকে বন্ধ করতে না পারে, আগামী দিন পাকিস্তান সবচেয়ে বড় বিপর্যয়ে পড়বে। ইমরান খান বলছেন পাকিস্তানে যত সেনা শাসক এসছেন বা যত সেনা প্রধান এসছেন, সবচেয়ে জঘন্য হলো এই আসিম মনির। স্পষ্ট টুইটে বলেছেন তিনি ইয়াহিয়াকেও হার মানিয়েছেন, যে ইয়াহিয়ার জন্য বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয় পাকিস্তান ভেঙে, তার চেয়েও খারাপ দিকে এগুচ্ছেন আসিফ মনির। ইমরান খান বলেছেন, তিনি তার জাতিকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনারা ঐক্যবদ্ধ হন একটা বড় বিপ্লবের জন্য। 14 আগস্ট পাকিস্তানের জন্মদিন, এই দিনটিতে প্রত্যেকে নেমে আসো এবং পাকিস্তানের জনগণের মুক্তির জন্য আপনারা সবাই রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন করবেন। ইমরান খানের এই টুইটের মধ্যে যে বিষয়গুলো আসছে, তিনি কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে না, তিনি আসিম মনিরের বিরুদ্ধে। তার প্রত্যেকটা বক্তব্যে বলছে আসিম মনিরের বিরুদ্ধে। পাশাপাশি যখন পুরো দেশে 144 ধারা কারফিউ বহাল, তখন ঘটছে কি দেখেন, আসিম মনিরের এই দুর্বলতা। কারণ আসিম মনির ইমরানকে ঠেকাতে তো পিডিএম এর ঘাড়ে ভর করেছে, তাই তো, মানে নওয়াজ শরীফের মুসলিম লীগ নুর। সাম্প্রতিক সময় পাকিস্তানের ব্যাপক দুর্নীতি লুটপাটের কারণে দেশের অর্থনীতির আরো 12টা বেজে গেছে। অর্থাৎ বর্তমান সরকারে যারা বসে আছেন তারা তো বুঝতে পারছেন যে আসিম মনিরের আর কোনো উপায় নেই। ইমরান খান বাইরে, অর্থাৎ জেলখানায় তো বাঘটাকে আটকে রাখা হয়েছে, সিংহটাকে আটকে রাখা হয়েছে, আর ইঁদুর গুলো তো বাইরে আছে। ইঁদুর হলো মুসলিম লীগ বা পিপুলস পার্টি, তাদের কথা বলছি। তো তাদেরকে সেনাবাহিনী টিকিয়ে রেখেছে আসিম মনির। এখন যেহেতু মুসলিম লীগ, পিপুলস পার্টি বা সরকারে থাকা দলগুলো বুঝতে পারছেন যে আসিম মনির এখন নিরুপায়, অসহায়, কিছু করতে পারবেন না, তাই তারা এমন মাত্রায় লুটপাট শুরু করেছেন, এখন আসিম মনির আরো বড় বেকায়দায় পড়ে গেছে। অর্থাৎ ধরেন কোন দল যদি বুঝতে পারে যে আমাদেরকে ছাড়া আর কোনো চয়েস নেই, আসিম মনির তো ইমরানকে আনতে পারবেন না ক্ষমতা, ইমরানের সাথে তার এখন হাড্ডাহাড্ডি লড়াই, বাধ্য হয়ে তো তাদেরকেই রাখতে হবে। তো তারা এই সুযোগটি কাজে লাগিয়ে এখন রাষ্ট্রের মধ্যে ব্যাপক লুটপাট শুরু করে দিয়েছে। এতে করে পাকিস্তানের অর্থনীতির 12টা বেজে গেছে, জনমনে নাবিশ্বাস উঠে গেছে। সরকারের যত অপরাধ, সরকারের যত দোষ, সব গিয়ে আসিম মনিরের ঘাড়ে চাপতেছে। আসিম মনির আরো বড় বেকায়দায় পড়ে গেছেন, তার ইমেজ সংকটে পড়ে গেছে। ইতিমধ্যে বেশ কজনকে গ্রেফতার করা হয়েছে। কি করবেন এখন আসিম মনির? তিনি ইমরানকে দমাতে গিয়ে সরকারে থাকা দস্যুদেরকে, লুটপাটকারীদেরকে অ্যাক্সেস দিয়ে ফেলেছেন। আর তারা যখন বুঝতে পেরেছে সুযোগটি আমাদের, আসিম মনির তো আমাদের বিকল্প কাউকে চিন্তাই করতে পারবে না, তারা মহা উৎসবে লুটপাট শুরু করে দিয়েছে। অর্থাৎ পাকিস্তান এখন একটা লুটপাটের নগরী। আসিম মনির আর ইমরান খানের এই দ্বৈরথ পাকিস্তানকে একদম খাদের কিনারায় পৌঁছে দিচ্ছে। কিন্তু ইমরান খান বলছেন এখান থেকে রাষ্ট্রকে ফিরিয়ে আনতে হলে আসিম লয়ের বিরুদ্ধে জাতিকে নেমে আসতে হবে। আসছে 14 আগস্ট, পাকিস্তান জাতি কি পারবে জেল থেকে ইমরানকে মুক্ত করতে? আল্লাহ হাফেজ।